তোর এই এত সকালবেলা এই কারো বাড়িতে এত পুলিশ বা এত গ্রামবাসী আসবে না বলো তা? তারা কি সব পিঠে খেতে এসেছে? দেখো ভালো চাও তো মানে মানে কেটে পড়ো। হ্যাঁ আচ্ছা, কোনো মেয়েকে দেখলি? না না, বাইরের থেকে তো তেমন কিছু বোঝা গেল না। থাক আর মায়া দেখে কাম নেই, তো টাইটা করি। আচ্ছা ওই বোবাটাকেও দেখতে পেলি না? একবার মনে হয় দেখলাম, হ্যাঁ, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কয়েকজন জড়িয়ে ধরে ওকে যেন কি বোঝাবার চেষ্টা করছে। আমি কাছে যেতে পুলিশগুলো এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি এদের চক্রের মূল পান্ডা। আচ্ছা ওই পুলিশগুলোর ওখানে কি করতেছে? ওই বোমাটারে আর বোমাটারে ভুল বুঝাটারে এক লোকে উত্তম মতন কথা দিতে পারতেছে না। প্রথম থেকে আমার একটা সন্দেহ হইতেছে, কিন্তু আমার কথা কেউ জানেই নাই না। এখন বোঝো ঢালা একে এই জায়গায় আমরা খাই না, তারপরে কাল রাতে এখানে ছিলাম। পুলিশ কি আমাকে না দিকে থাকবো মনে করছো? এই তুই চুপ করতো। সকালবেলা থেকে গ্যাস 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 শুরু হয়ে গেছে। এই পুলিশ তোকে জিজ্ঞাসা করলে কি হবে বলতো? তুই চক্রের সাথে যুক্ত? না মানে মায় যদি জানতে পারে যে আকান্ত কামের মধ্যে চড়াই করছি, তাইলে ওরে আমার মাতৃভক্ত হনুমান রে সালা জুয়া খেলে ফাটিয়ে দিচ্ছে আর বলে কিনা আকাম তুকামের সাথে জড়িয়ে পড়ছি। অত এই যত তাকে বলবি তো এই মালটাকে যেন আমার সময় ডিউটি না দেয়। চল চল। আপনারা তৈরি হয়ে নিয়েছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি এই গ্রামের অঞ্চল প্রধান গণপতি বারু। আচ্ছা আচ্ছা, আপনি বসুন এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাল রাতে যে স্বামীজি আমাদের দেখাশোনা করলে উনি কোথায়? স্বামীজি? ওই যে বিনয় চট্টোপাধ্যায় কোথায় ওনার নাম? ও বিনয় দা, হ্যাঁ। আসলে মানে উনি আজকে একটু পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তো, তাই আমাকেই পাঠালেন আপনাদের রওনা করিয়ে দিতে আর। ও আপনাকে পাঠাইছে? তা বেশ করছে, নিজে আসবো কোন মুখে। কাল রাতে আমাকে যা ব্যবহার করছে কি কম। আচ্ছা বনবাবু, উনি কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট? তার মানে? না মানে ওনার ঘরের সামনে পুলিশ দেখলাম তো, তাই কইলাম আর কি। তুই চুপ কর, আমি বলছি। শুনুন, গতকাল সকালে একটা সরকারি কাজে সার্ভে করতে আপনাদের গ্রামে আমরা এসেছিলাম। জানি। তা কাজ শেষ করে স্টেশনে গিয়ে দেখি ট্রেনটা বেরিয়ে গেছে। হঠাৎ নামলো ঝড় বৃষ্টি। তা স্টেশন মাস্টার বললেন যে এই ঝড় জলে কোথায় যাবেন। তা উনি পান্থশালার ঠিকানাটা আমাদের দিলেন। আমরাও ঝড় জল মাথায় করে এই পান্থশালায় এসেছিলাম, ভেবেছিলাম কোনো রকমের রাস্তা কাটিয়ে ঘোরলে রওনা দেব। কিন্তু এখানে এসে যা ব্যবহার পেলাম। বিনয় দা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আরে খাচ্ছেন মশাই, আমাদের রীতিমতো ভয় দেখানো হয়েছে। একটা মাস্টারকে দিয়ে চা আর রাতের খাবার হিসাবে উনি দুধ কলা পাউরুটি পাঠানো। ভাবতে পারেন যে বাপের জন্য কোনোদিন খাইনি। আর শুধু তাই নয়, ওই মাস্টারটা ওই কান্নাটার আওয়াজে দাঁড়িয়ে আমাদের উপর নজরদারি করলো। আর আমরা ঘরে বেড়াতে উনি বললেন যে উনি নাকি ওকে পাঠিয়েছিলেন আমরা ঠিক মতো শুয়েছি কিনা দেখতে। আমরা যেন কোনো কিছু বুঝি না। না ওই যে বোবা ছেলেটা স্বাস্থ্য ভালো, আপনার পাশেই তো দাঁড়িয়েছিল দেখলাম। আচ্ছা যাই হোক, মত ক্রিমিনাল যেভাবে কাল রাতে আমাদের আপনারা ভুল করছেন। দেখুন দেখুন, নিবারণ জন্ম থেকে বোবা ছিল না। আসলে একটা অমানবিক দুর্ঘটনায় ওর জিভটা কেটে দুটুকরো হয়েছে, আর তারপর থেকে ওর মুখ থেকে একটা ভয়ঙ্কর শব্দ বেরিয়ে আসে। আর সেই শব্দের মানে বোঝাতেই ওর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসে, কিন্তু মুখ থেকে কোনো কথা বেরোয় না। না 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 না, নিবারণ মস্তান নয়। আমি আবারও বলছি যে আপনারা ভুল করছেন। আপনি বলছেন বটে, কিন্তু ছেলেটাকে দেখে আমাদের সেরকম মনে হলো না। বিশ্বাস করুন, আমাদের এই গ্রামে বিজ্ঞানের মেধাবী ছাত্রদের মধ্যে সেরা ছিল এই নিবারণ। আজ থেকে তা প্রায় 10-12 বছর আগের কথা। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতকার্য হয়ে ছেলেটা আপনাদের এই শহরের এক নামজাদা কলেজে পাড়ি দিয়েছিল, কিন্তু অদৃষ্টের পরিহাসে বাক শূন্য হয়ে ক্লাসে ভর দিয়ে ফিরে আসতে হলো। কিন্তু কিন্তু কেন? কেন আবার? ওই কলেজের সিনিয়র দাদারা ওর পরীক্ষা নিয়েছিল। তাদের হুকুম হয়েছিল যে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মুখে ভাঙা ডিশের টুকরো নিয়ে ওই দোতলার ছাদের রেলিং এর উপর দিয়ে এক পা হাঁটতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ, আর শর্ত ছিল একটা, তুমি ওই রেলিং এর উপর থেকে নিচে পড়ে যাও ক্ষতি নেই।
ওই ভাঙা ডিশের টুকরোটি যেন মুখ থেকে খসে না পড়ে। তো গ্রামের সরল মনা ছেলে নিবারণটা ভেবেছিল যে এই কাজটা করতে পারলে হয়তো ওই সিনিয়র দাদাদের হাত থেকে একটু রক্ষা পাওয়া যাবে। জানেন, সেই মতন ও হাঁটা শুরু করেছিল, কিন্তু এক সময় শরীরের ভারসাম্য হারিয়ে ওই রেলিং এর উপর থেকে একেবারে নিচে পড়ে গেল। তারপর শুনেছি রক্তাক্ত বেহুশ অবস্থায় ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, জানেন, তখনও না ওই ভাঙা ডিশের টুকরোটাও দাঁত দিয়ে ধরে রেখেছিল যাতে শর্তভঙ্গ না হয়। ততক্ষণে জিভটা কেটে দুটুকরো, আর শরীরের বাঁ দিকটা মারাত্মক রকম ভাবে জখম হয়েছে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে ভর্তি করানোতে সে যাত্রায় প্রাণে রক্ষা পেল ছেলেটা, কিন্তু চিরজীবনের মতন মুখ থেকে কথা হারিয়ে গেল। কি মর্মান্তিক! হ্যাঁ, মর্মান্তিকই বটে। আসলে একের পর এক এই পরিবারটার উপর দিয়ে যেভাবে ঝড় বয়ে যাচ্ছে তা আপনাদের আমি বোঝাতে পারবো না। এই দেখুন, কথায় কথায় আপনাদের কত দেরি করিয়ে দিলাম আমি। মাস্টার বাবু, বিনয় দা, তুমি আবার কেন এলে? আমি তো ছিলাম, এদিকটা দেখছিলাম তো আমি। ঠিক আছে মাস্টার বাবু, আসলে সনাতন তো এখনো আসেনি, তাই ভাবলাম ওনাদের সাথে একটু দেখা করে যাই। আপনি বরং ওদিকটা একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের রওনা করিয়ে দিই। আমি ওদিকটা দেখছি, তুমি এদিকটা দেখো। তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করছিলাম। প্রধান সাহেব বললেন আপনি একটু পরিবার নিয়ে ব্যস্ত আছেন। কাল রাতে আপনাদের ভালোভাবে আপ্যায়িত করতে পারিনি, তার জন্য ভীষণভাবে দুঃখিত। কিছু মনে করবেন না, যাকে আচ্ছা আমাদের কত দিতে হবে বলুন তো? তার মানে আমি বলছি, আসলে এই পান্থশালায় থাকা খাওয়া বাবদ আমাদের কত বিল হয়েছে। মাফ করবেন, এখানে থাকা খাওয়ার জন্য কোনো পয়সা দিতে হয় না। পয়সা যখন লাগে না তখন তো লেখা তুই যাই গেল। চল চল, হ্যাঁ চল চল। কাকা বাবু, ও কাকা বাবু, কাকা ওই শিগগিরই চলুন, সনাতন দা এসেছে। বললেন সনাতন এসেছে? ওর খুব কষ্ট হয়েছে তাই না? যাও, আগে ওকে ওর মার কাছে নিয়ে যাও। ওর মা সারাটা রাত ওর জন্য ঘুমায়নি। ভালো কথা, নিবারণকেও দেখো, বেচারি সারাটা রাত ছটফট করেছে ওর ভাইয়ের জন্য। যাও যাও। কি ব্যাপার বলুন তো? সকালে আপনার বাড়ির সামনে পুলিশ দেখলাম, তারপর বলল সনাতন এসছে, নিবারণের ভাইকে দেখার জন্য ছটফট করছে। কে নিবারণ? নিবারণ নিবারণ আমার বড় ছেলে। নিবারণ আপনার বড় ছেলে? আরে সনাতন, সনাতন কে? সনাতন, সনাতন আমার ছোট ছেলে। 26 বছরের তরতাজা ছেলেটা গতকাল খুন হয়েছে। খুন হয়েছে? উফ, কি বলছেন আপনি? হ্যাঁ, ওকে খুন করেছে। অনেক আশা নিয়ে সুস্থ সবল ছেলেটা রাজহারা মাইন্সে কাজ করতে গিয়েছিল। মদ করে ফিরে এলো একটা লাশ হয়ে। কিন্তু কিন্তু কেন কেন ওকে এভাবে খুন হতে হলো? মাইন্সের শ্রমিকদের সংগঠিত করাটাই ছিল বোধহয় বড় অপরাধ। কোন বড় শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় মালিক বা তার রাজনৈতিক বন্ধুরা হয়তো ভয় পেয়েছিল, তাই হয়তো ওকে সরিয়ে দেওয়া হলো। খুন হলো গতকাল ভোরে, আর খবরটা পেলাম আপনারা আসার কিছুক্ষণ আগে। আশ্চর্য, অথচ আমরা কেউ কিছু টেরই পেলাম না। আর আমরা আপনাকে না জেনে ছি ছি ছি, আমাদের ক্ষমা করে দেবেন স্বামীজি। না না, তা কেন?
আপনারা বিপদে পড়ে আমার পান্থশালায় এসেছেন, আর আমি আমার সামান্য অসুবিধার জন্য আপনাদের বিব্রত করব না না। আর তাছাড়া আমি তো আপনাদের মধ্যে সনাতনকে খোঁজার চেষ্টা করেছিলাম, ও তো আপনাদের মধ্যে বাঁচতে চেয়েছিল, সবাইকে দিয়ে মরতে। তাহলে তাহলে কান্নার আওয়াজটা ওর মায়ের কান্না। সারাটা রাত ধরে কেঁদেছে জানেন। ও তো কাঁদবেই, ও মা তো আপনাদের অসুবিধার জন্য আমি দুঃখিত। আমাকে আপনারা খবর করে আমি অনেক বুঝিয়েছিলাম জানেন, কিন্তু পারিনি। কিন্তু আমি কিন্তু একটু আমি কিন্তু হ্যালো।